এসব আলোচনা করতেই ওপাশ থেকে হঠাৎ হৃদিতার বাবার কান্না আওয়াজ শোনামাত্র কাকিমা আমি দূরত্ব হৃদিতার কেবিনে গিয়ে যা লক্ষ্য করলাম। ডাক্তার হৃদিতা চোখ বন্ধ করে আছে কেন? হৃদিতার বাবা কান্না করে বলল। আপনি কান্না করছেন কেন? আপনার মেয়েকে মেডিসিন দেওয়া হয়েছে। এখন ঘুমাচ্ছে, দুশ্চিন্তা করার নাম কারণ নেই। ডাক্তার ডাক্তার আমার মেয়ে ভালো হবে তো? হৃদিতার বাবা। সঠিক সময়ে যদি আপনার মেয়েকে এখানে না আনতে পারতেন তাহলে হয়তো আমাদের কিছু করার ছিল না। ভাগ্যিস আপনার মেয়ে এবারের যাত্রায় বেঁচে গেল। নেক্সট টাইম যেন এরকম সুসাইড না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন ডাক্তার। হ্যাঁ অবশ্যই রাখব। হৃদিতার বাবা। হৃদিতা সুস্থ হবার একদিন পরই কাকিমা বলল ব্যাককোট বাবা আজ কিন্তু হৃদিতাকে গায়ে হলুদ দিতে যাচ্ছি। তোর সব ফ্রেন্ডদের ইনভাইটেড কর গিয়ে। কাকিমার কথা শুনে আজ কেন জানি ইগোর কাছে হেরে গেলাম। হৃদিতাকে তো আমি সহ্যই করতে পারি না, তাকে কেমনে বউ বানানো। এইদিকে কাকিমা হৃদিতার বাবা মা তারা আমাকে এমন অবস্থায় ফেলেছে, এই অবস্থায় না করব সেটার উপায় এখন নেই। ইচ্ছার বলি দান দিতে হচ্ছে। আজ যদি কোনোভাবে এই বিয়েটা ভাঙতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম। হৃদিতা কেন বিষ খেতে গেল? তারপর আর কি ইচ্ছা না থাকার পরেও হৃদিতাকে বিয়ে করতে হল। বাসর ঘরে দরজা খুলে রুমে প্রবেশ করতেই হৃদিতা খাট থেকে নেমে সালাম করতে আসবে এমন সময় বলে উঠলাম, ওখানেই দাঁড়াও, তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছামতো করেনি। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছ, তার জন্য আমাকে এই বিয়েতে মতো দিতে হয়েছে, নয়তো কখনো তোমার চেহারা পর্যন্ত দেখতাম না। হৃদিতা আমার কথা শুনে ছলছল চোখে তাকিয়ে কিছুটা বলতে যাবে, হঠাৎ কাচের গ্লাস ভাঙার শব্দে ধরফরিয়ে করে ঘুম থেকে উঠলাম। লক্ষ্য করলাম নিলয় আমার রুমে জলসহ গ্লাসটা ফেলে দিয়েছে এবং ননস্টপ কান্না করেই যাচ্ছে। তারপর তানিশাকে একবার ডাক দেওয়ার মাত্র ও চলে আসলো আর এসেই বলতে লাগল, এই ছেলেকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। কখন থেকে খুঁজছি আর দুষ্টটা মামার রুমে এসে পালিয়ে আছে। তানিশা নিলয়কে কুলে নিয়ে। তানিশা এসব বলছে আচমকাই বলে উঠলাম, হৃদিতা কি বিষ খেয়েছে? কিছুটা পাগলের মতো বললাম। তানিশা আমার কথা শোনামাত্রই চোখগুলো বড় বড় করে বলল, এই তোর মাথা ঠিক আছে তো? এই দুপুরবেলা কিসব আবুল তাবুল বকছিস? তানিশা মানে হৃদিতা বিষ খায়নি স্বাভাবিক হয়ে? না, হৃদিতা কোনো বিষ টিষ খায়নি। আমার মনে হয় এই দুপুরবেলা তুই কোনো বাজে স্বপ্ন দেখেছিস আর এখন সেটা বাস্তবে মিলাতে চাচ্ছিস। তানিশা তার মানে এতক্ষণ স্বপ্নই দেখছিলাম? অবাক হয়ে বললাম, হ্যাঁ স্বপ্নই দেখছিলি, তোর চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুম এখনো পরিপূর্ণ হয়নি। যা ফ্রেশ হয়ে নে। তানিশা এই বলে নিলয়কে চলে গেল। এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। তার মানে হৃদিতা কোনো বিষ খায়নি, এতক্ষণ ঘুমে এসব আবুল তাবুল স্বপ্ন দেখছিলাম। তাছাড়া আমার তো আজ অফিসের মিটিংয়ের কথা ছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম কেন? এসব ভাবতেই পাশা রাখা ফোনটা মেসেজের টুনে বেজে উঠল। তড়িঘড়ি করে মেসেজের দিকে তাকাতেই আরোহীর ফেসবুকের আইডি ভেসে উঠল। এই সেরেছে ফেসবুকে আরোহীর সঙ্গে চ্যাট করতেই কখন যে ঘুমিয়ে পড়ছিলাম সেটা খেয়ালই নেই। আর এইদিকে আরোহী মেসেজের রিপ্লাই না পেয়ে হাজারটা টেক্সট পাঠিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলাম। আরোহীর ফোনে কল দেওয়া মাত্র রিসিভ করে বলতে লাগল, তোর খুব ভাব বেড়ে গেছে তাই না? কখন থেকে তোকে মেসেজ সেন্ড করছি, রিপ্লাই দিচ্ছিলি না কেন? আরোহী আরে রাগ করছিস কেন? আমি তোর সঙ্গে চ্যাটিং করতেই কখন যেন ঘুমিয়ে পড়ছিলাম, খেয়ালই ছিল না। আমি বুঝি সবই বুঝি। আজ যদি আমি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে তো আমাকে এভাবে এড়িয়ে চলতে পারতি না।
এখন নিশ্চয়ই ফেসবুকে কোনো একটা গার্লফ্রেন্ড পেয়ে গিয়ে আমার সঙ্গে কথা বলে কি লাভ আরোহী? তোকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই না, বউ বানাতে চাই। বউ হবি আমার, ফাজলামো করে আরোহীকে বলে ফেললাম। ধুর, ফাজলামো করছিস না তো আরোহী? তুই যদি চাস আমি তাহলে কাকিমাকে বলে আঙ্কেলের কাছে বিষয়টা বলতে পারি। আমি তুই কি আজ পাগল হয়ে গেছিস? কি সব আবুল তাবুল বকছিস? আরোহী রেগে। যা বলছি সব সত্যিই বলছি, তুই আমার বউ হবি কিনা সেটা বল। আরোহীকে আরো রাগান্বিত করার জন্য বললাম। ঘুম থেকে উঠে এসব কি আবুল তাবুল বলছিস? আমি তো ফান করে গার্লফ্রেন্ড হবার কথাটা বললাম। আর তুই এসব কি বকছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না আরোহী। আমি দেখতে খারাপ না? নেশা করি যে আমাকে তোর যোগ্য বলে মনে হই না আমি? অহহ, তার মানে তুই আমাকে এতদিন বন্ধুর চোখে দেখিসনি? নিশ্চয়ই খারাপ চোখে দেখেছিস। আরোহী ভুল বুঝে। এই রে, আরোহীর সঙ্গে ফাজলামোটা মনে হই একটু বেশিই হয়ে গেল। ভীষণ ক্ষেপে গেছে। না হেবার বলে দেই বিষয়টা ফাজলামো করেছি, নয়তো ভুল বুঝবে। ইতিমধ্যে ভুল বুঝেই ফেলছে। আরে রাগ করছিস কেন? আমি তো এতক্ষণ তোর সঙ্গে ফান করছিলাম মুড ভালো করার জন্য। আমি চুপ। আরেকটা কথা তুইও বলবি না। এতদিন ভেবেছিলাম তুই আমাকে নিশ্চয়ই ভালো চোখে দেখিস, কিন্তু আজ বুঝতে পারলাম আমি তোকে বন্ধু ভাবলেও তুই আমাকে অন্য কিছু ভাবতিছি। আজ তোর আসল রূপটা পেয়ে গেলাম। শুরুতে যেমন ছেলেদের ঘৃণা করতাম এখনো তাই করব। আরোহী রেগে। আরোহী, তুই কিন্তু আমাকে ভুল ভাবছিস। আমি তোর সঙ্গে একটু ফান করেছি। এতে যে তুই এরকম রেগে যাবি সেটা জানলে কখনো তোর সঙ্গে এমন ফান করতাম না। ভুল বুঝিস না প্লিজ। আমি তোর সঙ্গে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। তোর মনে যদি আমাকে নিয়ে ফিলিংস নাই থাকতো তাহলে এসব কথা বলতি না। আরোহী রেগে। সরি, ভুল হয়েছে, আর এরকম ফাজলামো করব না। আমি তোর সঙ্গে আর বন্ধুত্বই রাখব না। ফোন রাখো, আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না। আরোহী রেগে। এখন যদি ফোনটা রাখিস নেক্সট টাইম কিন্তু আজীবনের জন্য আমাকে হারাবি। আমি ধাত। আরোহী এই বলে ফোনটা কেটে দিল। আরোহীর সঙ্গে ফান করতেই ও যে এভাবেই রেগে যাবে তা কখনো কল্পনাও করেনি। যাই হক, রাগ কি শুধু ওর একার আছে নাকি? বললাম না কথা। দেখি কে আগে ফোন দেই। ধুর, আজ ঘুমটায় কাল হয়ে দাঁড়িয়েছে। বিকালে বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসছি। এর মধ্যে কাকিমা বলে উঠল, হৃদিতার বাবা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। কাকিমা কার জন্য? একলোকমা ভাত মুখে দিয়ে বললাম। এমনভাবে বলছিস তুই ছাড়া যেন আমার আরো কয়েকটা ছেলে আছে। কাকিমা এই গাধা বিয়ে শাদি কি করতে হবে না? সারা জীবন কি একাই চলবি? তানিশা দাঁত চেপে বলে উঠল। অহহ, তার মানে আমার বিয়ের কথা বলছিস? আমি ভাত খাওয়া বাদ দিয়ে? এত অবাক হওয়ার কি আছে? বিয়ে শাদি কি করবি না? তানিশা, প্রজন্ম বাড়ানোর জন্য নই বিয়েটা করলাম। কিন্তু হৃদিতার বাবা কেন আমাদের বাসায় তার মেয়ের বিয়ে সম্বন্ধ নিয়ে আসবে? তার মেয়েকে তো আমার বউ হিসেবে গ্রহণ করব না। বিয়ে যদি করতেই হই তাহলে অন্য কাউকে করব। তবুও শফিক সাহেবের মেয়ে হৃদিতাকে নই, কথাটি যেন তোমাদের মনে থাকে। এই বলে টেবিল থেকে খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। ধাত মেজাজটাই খারাপ করে দিল। এমনিতেই আজ বাজে একটা দুঃস্বপ্ন দেখলাম, তার মধ্যে হৃদিতা বাবা আজ সত্যিই বিয়ের সম্বন্ধ নিয়ে আসছিল। তার মানে দুপুরে যে স্বপ্নটি দেখলাম তার কিছুটা অংশ মিলে যাচ্ছে। স্বপ্নের মতো যদি হৃদিতা কোনো ইমোশনাল ব্ল্যাকমেইল করে তখন তো বাধ্য হয়ে তাকেই বিয়ে করতে হবে। না না, সেটা কোনোভাবেই সম্ভব না।
চেয়ারে বসে আনমনে ভাবছি, এর মধ্যে কাকিমা এসে বিনয়ের সুরে বলল, বাবা রাগ কিন্তু শয়তানের ভাই। আজ হয়তো তোর রাগ প্রাধান্য দিয়ে অন্য কাউকে বিয়ে করলি বুঝলাম, কিন্তু হৃদিতার কি হবে বল? কাকিমা নিশ্চুপ। আমি হৃদিতাকে বৌমা হিসেবে আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি এই বিয়েতে মতো না দিস তাহলে আমি ভেবে নিব। আমার পছন্দের তোর কাছে কোনো মূল্য নেই কাকিমা। কাকিমা প্লিজ, হৃদিতাকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে যদি করতে হই তো এলাকার আরও অনেক মেয়ে আছে, তাদের দেখো, কিন্তু আমার স্ত্রী হিসাবে হৃদিতাকে বেছে নিও না প্লিজ। শান্ত সুরে। ও তার মানে আমার পছন্দের তোর কাছে সত্যিই কোনো মূল্য নেই? মূল্য থাকবেই বা কেন? তুই তো আর আমাকে নিজের মা ভাবিস না। যদি তোর নিজের মা হতাম তাহলে তো আমার মুখে উপর না করে দিতে পারতি না। কাকিমা মুখ কালো করে বলে উঠল। কাকিমার কথা শুনে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কাকিমা এসব কি বলছে? এতদিন যেটা শুনিনি আজ সেটা বলছে। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের যে কাউকে ঘরে আনতে পারিস। আমি তো শুধু কাকিমাই মাত্র, আমার পছন্দের কি বা গুরুত্ব থাকতে পারে? কাকিমা এই বলে মন খারাপ করে চলে যেতে লাগলো। এমন সময় আমি বললাম, মা দাঁড়াও। কাকিমা আমার মুখে মা ডাক শুনে অবাক হয়ে বলে উঠল, কে তোর মা? আমি তো মা না। মা হলে অবশ্যই আমার পছন্দের মূল্য দিতি। সমস্যা নাই, আগে যেমন আমাকে কাকিমা বলে ডাকতি সেই নামেই ডাকিস। আমি তো ওইটারই যজ্ঞ। ছলো ছলো চোখে। তুমিই তো আমার মা। মা তো ছেলের সঙ্গে এই মুহূর্ত অভিমান করে চলে যাচ্ছে। তার ছেলে কি এতই বোকা তার মায়ের অভিমান না ভাঙিয়ে এখান থেকে চলে যেতে দিবে? আমি তো কোনো অভিমান করেনি। কাকিমা চোখের পানি মুছে। ছোট থেকে যার কোলে পিঠে মানুষ হয়েছি, যে মানুষটার নিজের সন্তান থাকার পর ও আমাকে যে এত আদর যত্নে বড় করেছে, তার পছন্দের মূল্য যে আমার কাছে নেই সেটা তাকে কে বলল? হ্যাঁ, আচ্ছা যাই হক, এখন বলো তো হৃদিতাকে তোমার বৌমা হিসাবে অনেক পছন্দ? কাকিমা প্রশ্ন করে। বললেই কি? তুই তো তোর ইগোর কাছে একদম অটুট। আমার পছন্দের হলেই কি বা না হলেই কি, হৃদিতাকে তো আর বিয়ে করবি না কাকিমা? আচ্ছা ঠিক আছে, তুমি হৃদিতার বাবার সঙ্গে কথা বলে দেখতে পারো। আমার কোনো দ্বিমত নেই। আমার কথা শোনামাত্রই কাকিমা খুশি হয়ে বলে উঠল, বাবা তুই সত্যি এই বিয়েতে মতো দিয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাকিমা খুশি হয়ে হ্যাঁ হাসি মুখে বললেও মন থেকে খারাপ লাগার বিষয়টা কাকিমাকে বুঝতে দিল মনা। আমি বরং হৃদিতার বাবাকে বলি তুই এই বিয়েতে মতো দিয়েছিস। কাকিমা অনেকটা খুশি হয়ে তার রুমে চলে গেল। কাকিমা যে আমাকে এমন ইমোশনাল ব্ল্যাকমেইল করবে তা কখনো কল্পনা করেনি। এ নিশ্চয়ই হৃদিতার কোনো চাল, নয়তো কাকিমা আমাকে এমন ইমোশনালে ফেলত না। হৃদিতা হয়তো জানত কাকিমা আমাকে এমন ইমোশনাল চক্রে ফেললে না করব না অবশ্যই। হৃদিতা তুমি যতই প্ল্যান করে আমার স্ত্রী হবার চেষ্টা করো না কেন, আমি কখনো তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিব না। আমার কাছে আসা মানে নিজের কপালে নিজেই দুঃখ কষ্ট বয়ে আনা। আনমনে এসব ভেবে অপরদিকে মা তানিশাকে এমনভাবে প্ল্যানিংটা বুঝিয়ে বলছি, আন্টি যদি সেমভাবে ওকে এসব বলে ও এই বিয়েতে রাজি হতে বাধ্য। হৃদিতা খুশি হয়ে, তোর মাথায় ভালোই বুদ্ধি আছে দেখছি। আমি তো ভেবে নিয়েছিলাম তুই কোনো সুসাইড করে বসবি। হৃদিতার মা আমি জানতাম ও আমার সুসাইড হবার কথা শুনলে সেটা তার আমলে নিতে না, উল্টো তার ইগো নিয়েই পড়ে থাকত। আমার জন্য তার মনে যে ঘৃণা জন্মেছে সেটা আমি শেষ করতে চাই মা। হৃদিতা মারে সবই বুঝলাম, কিন্তু পরে যদি কোনো সমস্যা হই তখন? হৃদিতা মা
সেটা আমি ম্যানেজ করে নিব। টেনশন করো না হৃদিতা। এইদিকে কাকাই কাকিমা তানিশা তারা অনেক আনন্দ উল্লাসে মেতে আছে। তাদেরকে বুঝতে দিচ্ছি না যে এই বিয়েতে আমি খুশি নই। ব্যাস পারিবারিকভাবেই সব নিয়ম কানুন মেনে বিয়েটা সম্পূর্ণ হল। বাড়িতে আজ সবাই আনন্দ উল্লাস করছে, অথচ আমি ছাদে বসে আকাশ দিকে তাকিয়ে ভাবছি যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ করল। আজ তাকেই বিয়ে করতে হল। পরিস্থিতি আমাকে এরকম একটা দিন দেখাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ছাদে বসে এসব ভাবছি, এর মধ্যে তানিশা এসে বলতে লাগল, কি ব্যাপার, বিয়ে করে বউকে ঘরে একা রেখে ছাদে চলে আসলি কেন তানিশ? এমনি ভালো লাগছে না, যা তো এখান থেকে। রেগে যাচ্ছি তো এমন রাগ দেখিয়ে কথা বলার কি আছে? মা তোকে খুঁজতে বলছে দেখে তো এখানে আসছি, এমনি এমনি তো আর আসিনি। তানিশাও রাগ দেখিয়ে, এখন খুঁজে পেয়েছিস তো এবার আমাকে একটু একা থাকতে দে প্লিজ। আমি। তানিশা কোনো কথা না বলে চলে গেল। ও হয়তো বুঝতে পেরেছে কেন আমি একা থাকতে চাচ্ছি। তাছাড়া তানিশাও খুব ভালো করেই জানে এই বিয়েটা শুধুমাত্র কাকিমার মতকে গুরুত্ব দেওয়ার জন্য হৃদিতাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তো ছাদে এভাবেই কিছুক্ষণ সময় কেটে গেল। ঘড়ির দিকে লক্ষ্য করলাম রাত প্রায় 12টায় বেজে গেল। যেই বসা থেকে উঠতে যাব এর মধ্যে কাকিমা এসে বলল, কিরে বাপ, আর কতক্ষণ ছাদে বসে থাকবি? এবার তো রুমে যা, হৃদিতা কখন থেকে তোর অপেক্ষায় বসে আছে। কাকিমা, হ্যাঁ যাচ্ছি আমি। তারপর রুম গিয়ে দরজায় একটা থাপ্পড় মারতে ওপাশ থেকে হৃদিতা তড়িঘড়ি করে দরজা খুলে দিল। হৃদিতাকে দেখে কোনো কথা না বলে খাটে গিয়ে কোলবালিশটা মাঝখানে রেখে চোখ দুটো বন্ধ করেই শুয়ে করলাম। কিছুক্ষণ পরেই, এই যে হেলো, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? হৃদিতা, নিশ্চুপ। আমি। আজ না আমাদের বাসরাত, আর এ সময় তুমি এভাবে ঘুমিয়ে পড়লে হবে? উঠো প্লিজ। হৃদিতা আমাকে একটু ঝাঁকিয়ে বলল, এই তোমার সমস্যা কি? আমাকে এভাবে বিরক্ত করছো কেন? আমি। এভাবে ঘুমিয়ে পড়লে আমি কার সঙ্গে গল্প করব? তাছাড়া আমাদের বাসর রাত, এই রাতে এত তাড়াতাড়ি ঘুমানো চলবে? এই মেয়ে, তোমার কি ধারণা তোমাকে বিয়ে করে আমি অনেক আনন্দ উল্লাসে মেতে আছি এরকম ধারণা করেছ নিশ্চয়ই? চোখ রাঙিয়ে, নিশ্চুপ। হৃদিতা, একটা কথা ভালো করে শুনে রাখো, এই বিয়েটা আমি করলেও নিজ ইচ্ছাই করেনি। কাকিমার পছন্দের গুরুত্ব দেওয়ার জন্য তোমাকেই বিয়ে করতে হয়েছে। জানি না কাকিমা কেন আমাকে তোমাকে বিয়ে করতে এত চাপ দিল। এর মধ্যে নিশ্চয়ই তোমার কোনো হাত অবশ্যই রয়েছে, নয়তো কাকিমা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করত না। আমি। অতীতে যা হবার তা হয়েছে, এখন এসব মনে চেপে রেখে কেন এত কষ্ট পাচ্ছ? হৃদিতা, আমার কি ভাগ্য যে মেয়েটা আমাকে গ্রামবাসীর সামনে ছোট করল, আজ সেই কিনা আমার স্ত্রী। তুমি কেন আমার লাইফে স্ত্রী হিসাবে আসলে বলো তো? আমি তো তোমাকে কখনো স্ত্রী মেনে নিতে পারবো না। মন খারাপ করে বলে ফেললাম। এমনটা বলো না প্লিজ। আমি জেনে শুনে এসব করেনি। হৃদিতা কান্না করে, আসলে তুমি চাইতা আমি যেন এলাকার বাসীর সামনে ছোট হই, আর তোমাকে পিছনে ঘোরাফেরা করা বাদ দিই। এটাই তো ভেবে আমাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, তাই না? আমি। আমার কথা শুনে হৃদিতা শব্দ ছাড়াই চোখের জল ফেলতে লাগল। সেদিকে লক্ষ্য না করে বললাম, অতীতকেও এত সহজে ভুলব না, এবং তোমাকেও স্ত্রী হিসাবে মেনে নিব না। যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন অবহেলিত হয়েই থাকবে, কখনো আমার ভালোবাসাটা পাবে না। এই বলে পাশের রুমে চলে যেতে ধরব এমন সময় হৃদিতা আমার পা জড়িয়ে কান্না করে বলতে লাগল, তুমি আমাকে এভাবে একা রেখে যেই না প্লিজ, লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য তো অনেক কান্না করেছি।
ক্ষমা চেয়েছি, তারপরও তোমার কাছ থেকে ক্ষমা পাইনি। আজ আমাদের বাসর রাত, এই রাত অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ। হৃদিতা কান্না করে। সামনে থেকে সরে যাও বলছি, রেগে। 5টা বছর অনেক অনুতপ্তের আগুনে পুড়ে ছাই হয়েছি। আজ যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও, সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। হৃদিতা কান্নায় ভেঙে পড়ে। এইদিকে হৃদিতার কান্না দেখে নিজের রাগটা অনেক হালকা হয়ে যাচ্ছে। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই। কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না। আমারও খারাপ লাগছে। দেখে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকব। তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়বে না। কথাটা বলা মাত্রই হৃদিতা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে শব্দ ছাড়াই চোখের জল ছাড়তে লাগল। হৃদিতার কষ্টটা আরও বাড়ানোর জন্য নিজেকে শক্ত করে বললাম, আর হ্যাঁ, ডিভোর্স নিতে চাইলে আমাকে একটু বললে হবে, আমি খুব শীঘ্রই দিয়ে দিব। আমি আজকের রাতে এসব কথা না বললে কি হই না? আমার কাছ থেকে প্রতিশোধ নিতে খুব ভালো লাগছে, তাই না? হৃদিতা কান্না মাখা সুরে। আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেই না, উল্টো তারা আমার কষ্টগুলো বুঝতে চাই না। এই বলে খাটে এসে কম্বল গায়ে দিয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর হৃদিতা আমার পাশেই শুয়ে পড়ল। কিছুটা আমার দিকে এগিয়ে আসতেই রেগে বললাম, আমার এদিকে এগিয়ে আসছো কেন? তোমার ওইদিকে কি জায়গায় অভাব হয়েছে? আমি বকা দিচ্ছ কেন? ঠান্ডা লাগছে তো। হৃদিতা, এই রে, কম্বল তো একটাই দেখছি, এখন আমার কম্বল নিয়ে টানাটানি শুরু করবে, তার থেকে আলমারি থেকে আরেকটা বের করলেই ঝামেলা চুকে যাবে। যে ভাবা সেই কাজ। আলমারি থেকে আরেকটা কম্বল বের করে হৃদিতার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও। আমি 2 কম্বলের কি দরকার ছিল? একটাই চলতো। হৃদিতা একটা কম্বল নিয়ে 2 জনের টানাটানি করে ঠান্ডায় জমে যাওয়ার থেকে 2 জনেরটা আলাদা আলাদা থাকাই ভালো। আমি খুব ভাব দেখানো হচ্ছে, সময় আমারও আসবে, তখন আমি তোমাকে বুঝাবো। কম্বল হাতে নিয়ে হৃদিতা বিড়বিড় করে বলল। বিড়বিড় করে কি বললা? কিছুটা আঁচ করে। না কিছু না। হৃদিতা, ঘুমিয়ে পড়ো। এই বলে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়লাম। তোমার ইগোতে আমি জল টেলে ছাড়াবো। অনেক কষ্ট দিয়েছ আমাকে, আর না। এবার তোমাকে নিজের করে নিবই, তার জন্য কিছুদিন আমাকে তোমার অবহেলা সহ্য করতে হবে। সেটা আমি ভালো করেই বুঝে গেছি। হৃদিতা মনে মনে এসব কথা ভেবে ঘুমিয়ে পড়ল। মাঝে রাতে কখনো যে রনিকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে হৃদিতা নিজেই জানে না। মাঝ রাতে বুকে ভাবি কিছু অনুভব করলাম। চোখ মেলে নিজের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠে গেল। হৃদিতা আমাকে এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, এটা হয়তো ঠান্ডা লাগার কারণেই আমার সংস্পর্শে এসেছে। এই দিকে তার কম্বলটাও ফ্লোরে পড়ে আছে। এই অবস্থায় হৃদিতাকে সরিয়েও দিতে পারছি না। কি একটা মুশকিলে পড়লাম। এই হেলো, হৃদিতাকে ডেকে। হৃদিতার কোনো রেসপন্স নেই, উল্টো আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল হৃদিতা। হৃদিতাকে আজ এত কাছ থেকে দেখছি, অথচ আমার মনে তার জন্য কোনো অনুভূতি কিংবা ভালোবাসা নেই। আগেই কতই না হৃদিতার পিছনে পড়ে থেকেছি, তার কোনো হিসাব নেই। খুব ভালোবাসতাম হৃদিতাকে। সেই ভালো লাগার মানুষটা যে আমাকে এইভাবে সবার সামনে ভুল বুঝে ছোট করবে, সেটা ভাবাই যায় না। এত কিছু পরও হৃদিতা আমাকে বিয়ে করতে বাধ্য করালো। ও হয়তো ভেবেছে তার সুখটা আমার কাছেই নিহিত। এত সহজে তাকে মেনে নিব না। মনের মাঝে একরাশ রাগ অভিমান নিয়ে হৃদিতাকে ঝাঁকিয়ে গর্জন দিয়ে বললাম, এই হেলো। হৃদিতা আমার গর্জন শুনে ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে বলল, আমি কি এমন অপরাধ করলাম যে আমার কাঁচা ঘুমটা ভাঙ্গালে? হৃদিতা চোখ বুঝে
আমাকে এরকম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? রেগে। অন্য কাউকে তো আর জড়িয়ে ধরেনি। আমার স্বামীকেই জড়িয়ে ধরেছি, এতে অপরাধের কি আছে? হৃদিতা। কিসের স্বামী? আমি তোমাকে স্ত্রী হিসাবে মেনেই নেইনি। আমি। তাহলে আমার সঙ্গে বিছানায় থাকছ কেন? হৃদিতা দুষ্টমি করে বলে ফেলল। আমি থাকতে চেয়েছি কই? তুমি তো আমাকে থাকতে বললে। আমি থাকতে বললাম দেখে থাকতে পারছো, কিন্তু আমাকে মেনে নিতে বলছি সেটা কেন পারছো না? হৃদিতা। এর উত্তরটা তুমিই ভালো জানো। আর হ্যাঁ, তোমার সঙ্গে এক বিছানায় থাকাটা আমার ভুলই হয়েছে, যাকে স্ত্রী হিসাবে মেনেই নেইনি তার সঙ্গে এক বিছানায় থাকাটা অন্যায়। আমি বরং পাশের রুমেই থাকব। এই বলে বিছানা ত্যাগ করব। হৃদিতা আমার সামনে দাঁড়িয়ে বলল, কেন আমার সঙ্গে এমন করছো? মানুষ মাত্রই তো ভুল। আমার জায়গায় অন্য কেউ হলেও সেও একই কাজ করত। এখন অতীতের কথা ভেবে কেন আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? হৃদিতা অসহায় সুরে। সামনে থেকে সরে যাও বলছি। আমি। না সরব না, তুমি এখানেই থাকবে। হৃদিতা। আমি বলছি এখানে থাকব না তো থাকব না। এই বলে পাশে রুমে চলে আসলাম। হৃদিতা আমাকে আটকানো অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি তার বাধ্য মানিনি। একই ছাদে নিচে থাকলে হয়তো হৃদিতা প্রতি সহজেই দুর্বল হয়ে যেতাম, কিন্তু আমি তো সহজেই দুর্বল হব না। হৃদিতাকে কদিন মানসিক টর্চার করব, যদি সে টিকতে পারে তবেই তাকে মেনে নিব, তার আগে না। এসব চিন্তা ভাবনা করে পাশের রুমেই ঘুমিয়ে পড়লাম। এবং ওপাশ থেকে হৃদিতা দরজা ধাক্কিয়ে কান্না করে বলছে, প্লিজ দরজাটা খুলো, সকালে যদি কেউ জেনে যায় স্বামী স্ত্রী দুইজন দুই রুমে থেকেছে তাহলে তারা কি ভাববে? রাগ করে থেকো না, প্লিজ দরজাটা খুলো। হৃদিতা কান্নাই ভেঙে পড়ে। হৃদিতার কথার কোনো কর্ণপাত না করে ঘুমিয়ে পড়লাম। আজ হৃদিতার করুণ অবস্থা দেখে একটু মায়া লাগছে, কিন্তু যখন মেনে নিব বলে মনস্থির করি, ব্যাস তখনই অতীতের কথা মনে পড়ে যায়। তারপর আর কি, বাকি রাতটুকু পাশের ঘুমিয়ে পার করলাম। সকালে ঘুম একটু আগেই ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলতে লক্ষ্য করলাম হৃদিতা সোফায় বসে আছে এবং সেই সঙ্গে তার চোখের জল ফেলছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে বের হব, এর মধ্যে হৃদিতা দরজার সামনে এসে বলল, আমাকে কষ্ট দিয়ে শান্তি পেয়েছেন? চোখের পানি মুছে। হৃদিতার চোখের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার? হৃদিতার চোখ এরকম লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই কান্না করেছে, আর করলেই কি? আমি তো চাই ও কান্না করুক। এসব ভাবতেই হৃদিতা বলল, আমিও দেখি কতদিন আমার কাছ থেকে তুমি দূরে থাকতে পারো। হৃদিতা, তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার নেই। শুধুমাত্র একটা কথা মনে রাখবা, আমাদের মাঝে যাই হক না কেন সেটা কাকিমা কিংবা তানিশা যেন না জানতে পারে। এই বলে বাহিরে বের হয়ে আসলাম। অপরদিকে, কি কেমন বাসর রাত কাটালি? তানিশা দুষ্টুমি করে। নিশ্চুপ। হৃদিতা। হৃদিতার নিশ্চুপ থাকা দেখে তানিশা কিছু আঁচ করতে পেরে বলে উঠল, হৃদিতা, তোদের মাঝে ঝগড়া হয়ে কি? তানিশা, কই না তো। হৃদিতা মিথ্যা হাসার চেষ্টা করে। ও যদি কখনো তোর সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করে তো মার কাছে গিয়ে দূরত্ব নালিশ করবি কেমন? মা ওকে এমন কান মলা দিবে না ও কখনো আর তোর সঙ্গে মিসবিহেভ করবে। তানিশা, আচ্ছা ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। হৃদিতা হেসে। এইদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সকাল গড়িয়ে বিকালে হয়েছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। ক্ষুধা লাগায় বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। যে ভাবা সেই কাজ, চল। দরজায় আসা মাত্রই কাকিমা রেগে বলল, ওইখানেই দাঁড়া আর এক পা সামনের দিকে বাড়াবি না। কাকিমা ভীষণ রেগে। হৃদিতা কি তাহলে কাকিমার কাছে সব বলে ফেলছে? এর জন্য হয়তো কাকিমা রেগে আছে। দরজায় দাঁড়িয়ে এসব ভাবতে কাকিমা রেগে বলল, এখন তোর আসার সময় হলো?
বিয়েটা কি তোর ছিল নাকি অন্য কারো? সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি, আর কোথায় গিয়েছিস সেটা কি কাউকে বলে গেছিস? এখন দিনই প্রায় শেষ, বাড়ি ভর্তি মেহমান, আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ হয়ে দাঁড়িয়েছিল সেটা আমি নিজেই বুঝতে পারছি। কাকিমা এসব বলতেই হৃদিতা এসে কাকিমার উদ্দেশ্য বলল, মাথা কার, ওকে বকা দিয়েন না হৃদিতা। দিন দিন তার জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে বেশি। বৌমাকে নিয়ে খেতে বসো। মেয়েটা তোর জন্য সকাল থেকে না খাইয়ে আছে কাকিমা। আমার জন্য সে না খাইয়ে থাকবে কেন? আমি কেন না খাইয়ে আছে সেটা বৌমাকে জিজ্ঞেস কর। কাকিমা এই বলে তার রুমে চলে। শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। না খাইয়ে থাকলে তাতে আমার কোনো যায় আসে না। আমার ক্ষুধা লাগলে সঠিক সময়ে খেয়ে নিব। সুতরাং আমার জন্য না খাইয়ে থাকার কোনো মানেই হই না। এই বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর হৃদিতা আমার রুমে এসে বলল, আজ এমনটা না করলেও পারতে হৃদিতা। নিশ্চুপ। আমি আব্বু আম্মু আসছিল তোমার সঙ্গে দেখা করতে। তোমার ফোনে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। এই দিকে আব্বু আম্মুকে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিলাম যে তুমি খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু তুমি তো আমার ফোনটা রিসিভ করেনি। আসবে তো দূরের বিষয়। হৃদিতা মন খারাপ করে। তোমার বাবা মার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না। এর জন্য ফোনটা ইচ্ছে করে ধরেনি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি। তুমি হয়তো ভুলে যাচ্ছ তারা আমার শুধু বাবা মা না, তোমার ও শ্বশুর শাশুড়ি। অ্যাট লিস্ট তাদেরকে কিছু বুঝতে দিয়ে ও না প্লিজ হৃদিতা। নিশ্চুপ। আমি এভাবেই হৃদিতার কথাই নিশ্চুপ থাকতাম। অনেকবারেই আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু প্রতিনিয়ত তাকে দূরে সরিয়ে দিয়েছি। সারাদিন অফিসে থেকে বাড়িতে ফিরতাম অনেক রাত করে। সেটা অবশ্য নিজ ইচ্ছায় দেরিতে ফিরতাম। কাকিমা তানিশা তারা ঘুমিয়ে পড়লেও হৃদিতা ঠিক রাত জেগে অপেক্ষা করত কখন বাড়িতে ফিরব। এভাবেই কেটে গেল 2 মাস। এখনও হৃদিতাকে স্ত্রীর মর্যাদা দেইনি। একদিন রাতে অফিসের কাজ সেরে বাসায় ফিরছি, হঠাৎ লিজান ফোন দিয়ে বলল, দোস্ত যেখানে থাকিস না কেন আমাদের বাসায় চলে আই, পার্টি আছে। কিসের পার্টি? আমি হারামি, কিছুদিন আগে বললাম না আমার জন্মদিনের উপলক্ষে আয়োজন করব এবং আমরা সব ফ্রেন্ডরা এক হব। এখন সবাই প্রায় চলে আসছে, শুধুমাত্র তুই আর সিয়াম এখানে উপস্থিত নেই। লিজান, দোস্ত না গেলে হই না। আমি এইমাত্র অফিস থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দিচ্ছি। আমি তুই না আসলে কেমনে কি হবে বল? তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আজ একত্র হতে পেরেছি, এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে দোস্ত। প্লিজ একটু সমস্যা হলেও চলে আই লিজান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। তারপর বাড়ি যাওয়া বাদ দিয়ে লিজানের ওখানেই চলে আসলাম। ইতিমধ্যে হৃদিতা 5 বার মিস কলের নোটিফিকেশন আসছে। ফোনের দিকে একবার তাকিয়ে পকেটে রেখে দিল মাঝে মধ্যে রাত একটু বেশি হলেই হৃদিতা ফোন কিংবা মেসেজে বলবে দেরি হচ্ছে কেন, জলদি বাসায় এসো। তার এসব মেসেজ প্রতিদিনই দেখতাম কিন্তু রেসপন্স দিতাম না। আজ ও হৃদিতারকে এড়িয়ে গেলাম। লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেতে উঠলাম। কলেজ লাইফের সব ফ্রেন্ডরাই এখানে আছে। তারা আমাকে দেখা মাত্রই উড়াধুরা মারতে শুরু করল। আরে থামো থামো, মারছিস কেন? আমি শালা বিয়ে করেছিস, আমাদেরকে জানালি না কেন? রিপন, সজীব, জুয়েল তারা একসাথে বলে উঠল। সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এবারের মতো মাপ করে দে। আমি আচ্ছা মাপ করে দিল এখন বল হৃদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস? সব বন্ধুরা আগ্রহ নিয়ে বলে উঠল। এই রে সেরেছে, এদেরকে এখন কি বলবো?
হানিমুন তো দূরের বিষয়, হৃদিতাকে কখনো আমার কাছেই আসতেই দেই নাই, সবসময় দূরে দূরে রেখেছি। তাছাড়া ওর সঙ্গে কথাই ভালোভাবে বলি না, আবার হানিমুন। এসব ভাবতেই বন্ধুরা বলল, দোস্ত কোথায় হারিয়ে গেলি বলছিস না কেন? এসব কথা পরে হবে, আগে লিজানের ডাউনলোড দিবসটা ভালোভাবে উদযাপিত করি চল। তাদের কথা এড়িয়ে, কিরে তোরা এখানে, আমি ওইদিকে একা, চল কেক কাটার সময় হয়ে আসছে। লিজান এর মধ্যে এসে বলল, যাক এবারের যাত্রায় বেঁচে গেলাম। তারপর কেক খাওয়ার পর্ব শেষ করে ভালো এনজয় করলাম, কিন্তু তাদের সঙ্গে একটা জায়গায় তাল মিলাতে গিয়ে সমস্যায় পড়ে গেলাম। তারা পার্টি শেষ করে ড্রিঙ্ক করবে, এই দিক আমি তো জীবনে ওগুলো ছুঁয়ে দেখেনি, আজ তারা খেতে বলছে। দোস্ত সবাই ড্রিঙ্ক করছে, তুই করছিস না কেন? জুয়েল মাতলামি করে। না দোস্ত, আমি এগুলো খেলে মাথার তার সব কেটে যাবে, কাকে কি বলবো তার কোনো হিসাব নেই। দোস্ত তুই খাচ্ছিস খা, আমাকে এর মধ্যে নিস না। আমি, আরে এত চাপ নিচ্ছিস কেন? একবার খেয়েই দেখ, বোতলটা হাতে দিয়ে। না দোস্ত সম্ভব নাই, আমি খেতে পারবো না। আমি, আরে বেডা একদিন খা, একদিন খেলে তেমন কিছু হবে না। তাছাড়া তোর মতো আমরাও নতুন কই, আমরাও তো খাচ্ছি, নে এবার খেয়ে ফেল, জোর করে খাইয়ে দিয়ে। জুয়েল তুই পাগল হয়ে গেছিস, একে ড্রিঙ্ক করাছি সে তো খেয়ে পাগলামি শুরু করে ফেলবে। লিজান এর মধ্যে এসে দেখেই বলল, আরে একদিন ড্রিঙ্ক করলে কিছুই হবে না। দোস্ত প্রথমবার ড্রিঙ্ক করে কেমন লাগছে? জুয়েল আমাকে উদ্দেশ্য করে। হ্যাঁ অনেক ভালো, নেশার ঘোরে। হ্যাঁ এবার ঠিক আছে, বোতলটা হাতে নিয়ে অল্প অল্প করে খেতে থাক, পুরোটা আবার খেয়ে ফেলিস না। আমি একটু মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে আসছি। এই বলে জুয়েল মিউজিকের সাউন্ড বাড়াতে গেল। কিছুক্ষণ পর এসে লক্ষ্য করল, মাতাল অবস্থায় পড়ে আছে। এটা দেখে জুয়েল আর বুঝতে বাকি রইল না যে তার নেশা ধরেছে। লিজান তো রীতিমতো জুয়েলকে বলতে শুরু করে ফেলছে, আগেই বলছিলাম একে এসব খাওয়াস না, দেখলি তো এখন কি অবস্থা হলো। নে এবার সামলা, লিজান। আরে কিছুই হবে না, ডাক দে। না থাক আমিই ডাকছি। জুয়েল, রনি ভাই তুই আছিস নাকি? চান্দে গিয়েস, ফাজলামো করে বলল জুয়েল। ধুর ইয়ার কি বাদ দে আর ওকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা কর। লিজান, তারপর লিজান আর জুয়েলের সাহায্যে দরজা পর্যন্ত তারা এগিয়ে দিয়ে বলল, দোস্ত এবার তাহলে আমরা আসি। জুয়েল, ওকে মাই ফ্রেন্ড, জিডি নাইট। মাতলামি করে, ভাই যাই করিস না কেন বাড়ির ভিতরে গিয়ে কোনো উল্টো পাল্টা কাজ করিস না, নিজেকে একটু কন্ট্রোল করে নিস কেমন? লিজান, আমাকে জ্ঞান দেওয়ার তোকে কে সাহস দিয়েছে? তুই জানিস কে আমি? নেশার ঘোর। কে ভাই তুই? লিজান, আমি চাইলে তোদের দুইজনকে গ্রেফতার করে জেলে চালান করে দিতে পারি। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। জুয়েল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে, কিন্তু নেশার ঘোরে আবুল তাবুল বকছে। আল্লাহই ভালো জানে বাড়ির ভিতরে গিয়ে কি কাণ্ড শুরু করবে। লিজান জুয়েল তারা এই বলে দূরত্ব চলে গেল। এই দিকে আমি মাতাল অবস্থায় কলিং বেল বাজিয়ে যাচ্ছি, ব্যাস কিছুক্ষণের মধ্যে হৃদিতা দরজা খুলে দিয়ে বলল, এই তোমার আসার সময় হল। কখন থেকে তোমার অপেক্ষা বসে আছি, তা কি একবারেও আমার কথা ভেবেছ? হৃদিতা দরজা খুলেই এসব বলতে লাগল, সামনে থেকে সরে যা, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। এই ভিতরে প্রবেশ করতেই ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম। হৃদিতা বুঝতে আর বাকি রইল না যে তার স্বামী আজ ড্রিঙ্ক করেছে, যার জন্য আজ তাকে তুমি থেকে তুই করে বলছে। ব্যাস হৃদিতা নিজেকে সামলে নিয়ে বলল, এই তুমি কি ড্রিঙ্ক করেছ? হৃদিতা,
বেশি না, একটু খেয়েছি। কাজটা কি করেনি বলো? হেসে। না, ভালো করেনি। কে তোমাকে এসব ছাইপাশ খাইয়েছে? হৃদিতা। তোকে কেন বলতে যাব? হ্যাঁ, সে আমার অনেক ভালো বন্ধু। এখন সামনে থেকে সরে যা। এই বলে রুমে দিকে যাব এমন সময় সিঁড়ি যেন চারটা দেখছি, এগুতে পারছি না। হৃদিতা আমার অবস্থা বুঝতে পেরে বলল, দাঁড়াও, আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি। হৃদিতা, তোর কোনো সাহায্য আমার লাগবে না, আমি একাই যেতে পারবো। এ বলে সিঁড়ি বেয়ে উপরে উঠব, হঠাৎ নিজের কন্ট্রোল হারিয়ে নিচে পড়তেই হৃদিতা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি না ধরলে তো নিচে পড়ে গিয়ে মাথাটা আগে ফেটে যেত। হৃদিতা। তারপর হৃদিতা নিজেই তার হাত কাঁধে নিয়ে রুমে এগিয়ে বিছানায় রেখে চলে আসতে যাবে, আচমকাই তার হাত ধরে ফেলল। হঠাৎ হৃদিতার ধরাতে হৃদিতা একটু ঘাবড়ে গেল যে মানুষটা তার সঙ্গে কথাই বলতে ইচ্ছুক না, সে মানুষ আবার তার ধরল, সেটা হৃদিতাকে একটু হতাশায় ফেলল। হৃদিতা নিজেকে সামলে নিয়ে বলল, কি হলো? আমার হাত ধরলে কেন? হৃদিতা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে। আজ রাত তুমি আমার সঙ্গেই থাকবে, নেশার ঘুরে। হৃদিতা এ কথা শুনে নিজের কানকে কেন জানি বিশ্বাসই করতে পারছে না। যে মানুষ বিয়ে করার পরও তার স্ত্রীকে অন্য রুমে থাকতে দিয়েছে, সে কিনা আজ এসব বলছে না এখানে থাকা যাবে না। ও এসব নেশার ঘোরে বলছে। হৃদিতা এসব ভেবে বলল, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি এসব নেশার ঘোরেই বলছ। প্লিজ আমার হাতটা ছাড়ো এবার। হৃদিতা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে। আমি নই, তোমাকে ভালোবাসি না। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমার কাছ থেকে দূরে কেন থাকছ? এই বলে রনি নেশার ঘোরে হৃদিতাকে বুকে টেনে নিল। এইদিকে হৃদিতা তার স্বামীর মাতাল অবস্থা দেখে তার মনে মধ্যে অজানা ভয় কাজ করছে, ব্যাস কান্নায় করে বলে উঠল, আমাকে যেতে দাও প্লিজ। হৃদিতা। না, যেতে দিব না, আজ তোমাকে অনেক ভালোবাসব। এই বলে হৃদিতার গলায় নাক ডুবিয়ে দিল। হৃদিতা তার স্বামী কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তার স্বামীর বাহুডোর থেকে রক্ষা হল না। তার স্বামী আহ্বানে ইচ্ছায় রেসপন্স দিতে হল। ব্যাস কিছুক্ষণ পর তার স্বামীর চাহিদা নিরাবরণ করেই হৃদিতার বুকের উপর ঘুমিয়ে পড়ল। আজ তার স্বামী এরকম পশুর আচরণ দেখে ঘৃণায় কান্না করতে লাগল, এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমিষেই ঘৃণায় পরিণত হয়ে গেল। রাতটা হৃদিতার নির্ঘুমে কেটে গেল। অপরদিকে তার স্বামী যেন শান্তির ঘুম ঘুমাচ্ছে। সকালে বেলা কেমন জানি মাথা ব্যথা অনুভবে ঘুমটা ভেঙে গেল। দুই হাত দিয়ে মাথা চেপে চোখ মিলে সামনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। কি ব্যাপার? হৃদিতা আমার বিছানায় হাঁটু মোড়ে বসে কান্না করছে কেন, আর তার পরনের বস্ত্র এরকম এলোমেলো কেন? এসব চিন্তা ভাবনা বিচ্ছেদ ঘটিয়ে হৃদিতাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিছানায় কি করে এলে? অবাক হয়ে চুপ। আরেকটা কথা, ও আপনি বলবেন না। খুব সাধু সাজা হচ্ছে। কি মনে করেছেন আমি আপনার প্রতি দুর্বল দেখে মদ খেয়ে এসে আমার সঙ্গে যা ইচ্ছা তা করবেন আর সেটা আমি মুখ বুঝে সহ্য করব? কখনোই না। কান্না করে। কাল রাতে ড্রিঙ্ক করার কথা নিমিষেই মনে পড়ে গেল নেশার ঘোরে, তাহলে হৃদিতার সঙ্গে। ছি, নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। এ আমি কি করেছি? এটা বড্ড অন্যায়। নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে। এসব ভাবতে হৃদিতা বলল, আমি আর এখানে থাকব না। যেখানে স্বামীর ভালোবাসা নেই, স্ত্রীর প্রাপ্য মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনার রাগ ভাঙিয়ে আপন করে নিব, কিন্তু সে সুযোগ আর হল না। হৃদিতা অবিরাম কান্না করে। নিশ্চুপ। আমাকে তাড়ানোর জন্য তো আপনি মদ খেতে শুরু করেছেন। হয়তো ভেবেছেন এই মদ খেয়ে এসে আমার সঙ্গে শারীরিক নির্যাতন করলেই আমি চলে যাব, এই সবই ভেবেই তো এসব করছেন, তাই না? অসহায় দৃষ্টিতে হৃদিতা আমি আসলে, বলতেই হৃদিতা আমার কথা থামিয়ে বলল, ওই মুখে আমার নাম আর নিবেন না প্লিজ।
আপনার এই ভালো মুখোশের পিছনে একটা নরপশুর আচরণ দেখেছি, সেটা আমি কখনো ভুলতে পারবো না। হৃদিতা, বিশ্বাস করো আমি ইচ্ছে করে ড্রিঙ্ক করেনি। ওই জুয়েল আমাকে জোর করিয়ে এসব ছাইপাশ খাইয়েছে, নয়তো কখনো এসব খেতাম না। অনুশোচনা থেকে বললাম। এখন এসব মিথ্যা কথা বলে সত্যটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। প্রকৃত পক্ষে আপনি আমাকে তাড়ানোর জন্য এসব অবলম্বন করছেন। হৃদিতা, তোমার সঙ্গে মিসবিহেভ করলে অনেক আগেই করতাম। তা তো করেনি। কাল রাতের দুর্ঘটনা ভেবে ভুলে যাও প্লিজ, অনুরোধের সুরে বললাম। সম্ভব না, আমি আজই চলে যাচ্ছি। হৃদিতা, নিশ্চুপ। আমি। হৃদিতা এই বলে তার ব্যবহৃত জিনিসপত্র সুটকেসে ভরে যেই রুম থেকে বের হবে ঠিক তখনই হৃদিতার সামনে দাঁড়িয়ে বলল, সত্যি কি চলেই যাচ্ছ? যে স্বামী রাতের আধারে মদ খেয়ে এসে তার স্ত্রীর সঙ্গে অসভ্যমি করে, সে আর যাই হক ভালো কেউ হতে পারে না। তার কাছে থাকার চেয়ে একাকিত্ব থাকাই ভালো। হৃদিতা মুখ ফিরে বলে উঠল। হৃদিতা, বিশ্বাস করো আমি এসব ছাইপাশ আগে কখনো ছুঁয়ে দেখেনি। কাল হঠাৎ ওরা আমাকে ড্রিঙ্ক করতে বাধ্য করেছে, নয়তো কখনো এসব খেতাম না। আপনার সব অবহেলা আমি মেনে নিতে পারব, কিন্তু নেশা করে নিজেকে তিলে তিলে শেষ করবেন তা আমি দেখতে পারব না। প্রয়োজন ক্রমে আমাদের মাঝে ডিভোর্সের ব্যবস্থাপনা গ্রহণ করব। তবুও আপনি ভালো থাকেন। আমাকে তাড়ানোর জন্যই তো এসব প্ল্যান আপনার। হৃদিতা ভুল বুঝে বলল। নিশ্চুপ। আমি। অনেক হয়েছে, এবার আমাকে যেতে দিন। হৃদিতা, হৃদিতা, তুমি কিন্তু আমাকে রীতিমতো ভুল ভাবছ। হ্যাঁ মানছি, কাল রাতে যা হয়েছে সেটা অন্যায়, কিন্তু কালের টপিকটা নিয়ে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। আমি কোনো অধিকার নিয়ে এখানে থাকব বলতে পারো? হৃদিতা জিজ্ঞাসা দৃষ্টিতে। নিশ্চুপ। আমি। আমাদের বিয়ের প্রায় 2 মাস হয়ে গেল। কই কখনো তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলিনি। আমি আগ বাড়িয়ে কথা বললেও তুমি এড়িয়ে যেতে। যখন তুমি অফিসে কাজ করতে লাঞ্চের সময় ঠিকই ফোন কিংবা মেসেজে বলতাম খাবার খেয়েছো কিনা, কিন্তু তুমি তো আমার কথা জিজ্ঞেস করতা না যে আমি খেয়েছি কিনা। গ্রামে যখন কাকিমা তানিশা তাদের সঙ্গে একত্রে থাকতাম তখন তোমার অবহেলাগুলো সহ্য করে নিতে সহজ হতো। তখন কথা বলার জন্য তানিশা কিংবা কাকিমা থাকত, কিন্তু ঢাকায় এসে তো সারাক্ষণ বাসাতে একাই থাকতে হচ্ছে, যার দারুণ একাকিত্ব থাকার কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একাকিত্ব রেশ কাটানোর জন্য যখন তোমার ফোনে কল কিংবা মেসেজ দিতাম কথা বলার জন্য, তখন তুমি আমার কল মেসেজ দেখেও না দেখার ভান করে ফোনটা অবহেলায় রেখে দিতে, সেটা আমি ভালো করে বুঝতে পারতাম। তারপর ও কেন জানি আমার কাছে মনে হতো তুমি ঠিকই আমাকে মেনে নেবে। সেই ধারণা আমার ভুল প্রমাণিত হয়েছে। কাল রাতে তোমার পশুর আচরণে আমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে। যাই হোক, এতদিন তোমাকে অনেক বিরক্ত করেছি আর বিরক্ত করতে চাই না। ভালো থেকো। হৃদিতা এইটুকু বলে আমাকে পাশ কাটিয়ে গুটি গুটি পায়ে চলে যেতে লাগল। তাকে কি বলে আটকাব? যদি ও বিয়েটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে, কিন্তু হৃদিতাকে তো কখনো স্ত্রী হিসাবে মেনে নেয়নি। সে আমার জন্য রোজ খাবার নিয়ে টেবিল বসে থাকলেও তার সঙ্গে কখনো খাবার খেতাম না। ঢাকায় এসে হৃদিতাকে তো একাকিত্ব রেখেই ছিলাম, কখনো অফিস থেকে একটু আগে এসে তার সঙ্গে সময় কাটাইনি। হৃদিতাকে এইভাবে অবহেলাটা করা আমার উচিত হয়নি। তার উপর কাল যে ঘটনা ঘটেছে, এতে নিশ্চয়ই হৃদিতা আমার উপর রেগে আছে। এর জন্য হয়তো চলে যেতে চাচ্ছে। যেভাবেই হক হৃদিতাকে ফিরাতে হবে। যে ভাবা সেই কাজ, দূরত্ব বাহিরে এসে ডান বামে খুঁজতে লাগলাম। কিছু দূর যেতেই লক্ষ্য করলাম হৃদিতা একটা রিকশায় উঠেছে এবং রিকশাওয়ালা মামা তার রিকশা নিয়ে রওনা দিবে। তার মধ্যে ওখানে দৌড়ে রিকশাওয়ালা মামাকে গিয়ে বললাম, মামা দাঁড়ান দাঁড়ান, রিকশার সামনে।
এই কি করছিলে বাবা? অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। রিকশাওয়ালা মামা হলে হতাম, সমস্যা নেই, কিন্তু ম্যাডামকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি এই তো বাস স্ট্যান্ড। রিকশাওয়ালা মামা মামা আপনি জলদি যান তো, এইসব পাবলিকের ফালতু বকবক শোনার থেকে না শোনাই ভালো। হৃদিতা রেগে ওই হেলো, আমি এখন তোমার কাছে ফালতু পাবলিক হয়ে গেলাম? রিকশায় উঠে মামা আপনি এনাকে কিছু বলছেন না কেন? হৃদিতা বিরক্ত বলল। বাবা অপরিচিত মেয়েদের সঙ্গে এইভাবে রিকশায় উঠা উচিত না, অনুগ্রহ করে নেমে যাও। রিকশাওয়ালা মামা আপনি বুঝতে পারছেন না, এই আমার সহধর্মিণী হৃদিতা। আজ একটু মনোমালিন্য হয়েছে দেখে রাগ করে তার বাপের বাড়ি চলে যাচ্ছে। আমি অহহ, এই ব্যাপার? রিকশাওয়ালা মামা হেসে মামা আপনি রিকশা ঘুরান, বাসস্ট্যান্ডে যেতে হবে না, পার্কের ওইদিকে নিয়ে যান। আমি এই আপনি রিকশা থেকে নামবেন নাকি লোকজন ডেকে এনে গনপিটনি খাওয়াবো? হৃদিতা রেগে তোমার ইচ্ছা। হেসে কে কোথাও আছো? হৃদিতা চিৎকার মেরে বলতে যাবে তার আগেই হৃদিতার মুখ চেপে বললাম, এই তোমার মাথার তার কি সত্যিই ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ। অবাক হয়ে আপনি রিকশা থেকে নামবেন নাকি আমি সত্যি সত্যি লোকজন ডাকব? হৃদিতা রেগে না থাক, পাবলিককে কিছু বলতে হবে না, আমি নিজেই নেমে যাচ্ছি। ভেবেছিলাম তোমার অভিমান ভাঙিয়ে পার্কে ঘুরতে নিয়ে যাব, কিন্তু তা আর হল না। মামা রিকশা থামান, একটু অভিনয় করে। এইদিকে হৃদিতা আমার রিকশা থেকে নামার কথা শুনে অবাক হয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল, কিছু বলল না। হয়তো হৃদিতা ও চাচ্ছে তার রাগ ভাঙিয়ে বাসায় নিব যাব। মামা আপনি বরং ওনাকে বাসস্ট্যান্ডেই নিয়ে যান। ভেবেছিলাম আমার কথা ও শুনবে, কিন্তু তা আর হল না। এই বলে রিকশা মেনে পড়লাম। হৃদিতা আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে বুঝতে চাচ্ছিল যে আমার সঙ্গেই যেতে রাজি, সেদিকে ভ্রক্ষেপ না দিয়ে বললাম, মামা আপনি দাঁড়িয়ে আছেন কেন, নিয়ে যান ওনাকে। এই বলে ওখান সরে আসলাম। আপনারা কি ভাবছেন বাসায় চলে আসছি? না, হৃদিতা যে রিকশায় যাচ্ছে তার পিছনে আরেকটা রিকশা উঠে তাকে ফলো করছি, দেখি সে কোথায় যায়। অপরদিকে দেখলেন মামা ও এক নাম্বারে একটা স্বার্থপর, শুধু তার নিজের রাগ অভিমানটাই সে প্রাধান্য দেই। আমি যে তার সঙ্গে অভিমান করে আছি সেদিকে তার ভ্রুক্ষেপই নেই। হৃদিতা কান্না করে রিকশার ওয়ালাকে বলল, দেখো মা, স্বামী স্ত্রীর মাঝে এসব মান অভিমান ভুল বুঝাবুঝি হয়ে থাকে, এ বলে কি চলে যেতে হই? আমি বলি কি তুমি বরং বাসায় ফিরে যাও। রিকশাওয়ালা ওই বাসায় আমি আর যাবই না, আপনি আমাকে বাসস্ট্যান্ড পর্যন্ত নিয়ে যান। হৃদিতা কান্না করে আচ্ছা ঠিক আছে। রিকশাওয়ালা এইদিকে এই রে সেরেছে, হৃদিতা তো সত্যি সত্যি বাসস্ট্যান্ডে চলে আসলো, তার মানে গ্রামেরই চলে যাবে। না, সেটা হতে দেওয়া যাবে না, তার আগেই আমাকে কিছু করতে হবে। আমি হৃদিতা এইদিকে বাসস্ট্যান্ডে গিয়ে রীতিমধ্যে বকশীগঞ্জ কাউন্টার গিয়ে টিকিটও নিয়ে ফেলছে। ব্যাস, হৃদিতার আগেই রনি সে বাসে উঠে পড়ল হৃদিতাকে সারপ্রাইজ দিবে বলে। কিছুক্ষণ পর হৃদিতা বাসে উঠে পড়ল, ডানে বামে তাকিয়ে তার ছিট খুঁজার চেষ্টা করল এবং পেয়েও গেল। হৃদিতা তার মতো সিটে বসে চোখের জল মুছতে লাগল। এইদিকে বাসে এক ঝাল মুড়িওয়ালার কাছ থেকে মিনি দোকানটা নিয়ে রনি হৃদিতার কাছে গিয়ে বলল, ম্যাডাম ঝালমুড়ি খাবেন? রনি হঠাৎ রনির কণ্ঠস্বর শুনে হৃদিতা উপর দিকে তাকিয়ে রনিকে ঝালওয়ালার এই অবস্থায় দেখে তার নিজের হাসিটা আর চেপে রাখতে পারল না, কান্না মাখা হাসি দিয়ে বলল, তুমি এখানে কেন? হৃদিতা আমার বউটাকে ফিরিয়ে নিয়ে যেতে আসছি। রনি তখন ফিরালে না কেন? হৃদিতা দেখতেছিলাম তুমি কি আমাকে সত্যিই ছেড়ে যাও নাকি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমার কাছে ফিরে আসো, সেটাই দেখতেছিলাম। আমি তো কি দেখলে কি? হৃদিতা দেখলাম আমার স্ত্রী তার নিজের রাগ অভিমান প্রতি অটুট, সে তার স্বামীকে ছেড়ে সত্যিই চলে যাচ্ছে।
তাই তো ফিরিয়ে নিয়ে যেতে আসলাম, রনি। সরি, এখন আর সম্ভব না। অনেক দেরি করে ফেলছ, হৃদিতা মুখ ফিরিয়ে বলল। আমি কথা দিচ্ছি এখন থেকে তোমাকে আর কখনো অবহেলা করব না, কষ্ট দিব না। সব সময় ভালোবাসব। তোমাকে যথেষ্ট সময় দিব। কোনোভাবে তোমাকে এড়িয়ে চলব না। প্লিজ তবুও আমার সঙ্গে বাসায় চলো প্লিজ, রনি। নিশ্চুপ, হৃদিতা। হৃদিতা চুপ করে থেকো না। বাস কিন্তু এখনই ছেড়ে দিবে, আর দেরি করো না। আমার সঙ্গে বাসায় চলো প্লিজ, রনি। না, যাব না, হৃদিতা। এই বাস ভর্তি লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ, বাসায় চলো, রনি। হৃদিতা তার স্বামী এরকম অনুরোধে তার রাগ অভিমান নিমিষেই পানি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে বাসায় ফিরব, তবে আমার মাথায় হাত রেখে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আর কোনোদিন ওইসব ড্রিঙ্ক করবে না, হৃদিতা। আচ্ছা বাবা, ঠিক আছে, করব না। এখন তো চলো, রনি। আচ্ছা ঠিক আছে, চলো, হৃদিতা। বাস থেকে নামার পর তোমার জন্য শুধু শুধু 500 টাকা জরিমানা খেতে হলো, হৃদিতা। কোথায় জরিমানা খেলে, রনি? এই বাসের টিকিট কেটেও তো যেতে পারলাম না। মাঝখান থেকে টাকাটা উধাও হয়ে গেল, হৃদিতা। তোমার তো শুধু টাকা চলে গেল, আর আমার কাছ থেকে যে বউ চলে যাচ্ছিল, সে একবার চলে গেলে তাকে কোথায় খুঁজে পেতাম, রনি? আরেকটা বিয়ে করে নিতে, তাহলেই ঝামেলা চুকে যেত, হৃদিতা হেসে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, আরেকটা বিয়ে করলে মন্দ হই না। ব্যাস, কথা শুনেই হৃদিতা রেগে গলা চেপে ধরে বলে উঠল। আমাকে অবহেলা করবি তো মেনে নিব, কিন্তু আরেকটা বিয়ে করার কথা মুখে নিবি তো গলা চেপে মেরে ফেলব, হৃদিতা। আরে করছো কি, ছাড়ো আমাকে। পাঠক ভাইয়েরা তো দেখছে, রনি। দেখলে দেখুক, তাতে আমার কি, হৃদিতা। এই যে পাঠক ভাইরা দেখলেন তো, হৃদিতা আমার কাছে আরেকটা বিয়ে করার কথা শুনে কেমন ক্ষেপে গেছে। যাই হোক, আমি বরং হৃদিতাকে সামলাই। আপনারা আপনাদের বউ কিংবা গার্লফ্রেন্ডদের সামলান। সমাপ্ত।